নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আপকি বার 400 পার, মোদিজির আহ্বান, মোদিজির ডাকে সাড়া দিয়ে সবাই মোটামুটি ভোট দিতে নেমে গেছে। কি হবে এটা নিয়ে সবার মোটামুটি একটা ধারণা আছে যে বিজেপি তৃতীয়বারের জন্য সরকার গঠন করবে। এই রাজ্যেও কিন্তু এই কথাটাই চলছে এবং চারিদিকে ভোট বিজেপির দিকে পড়ছে বলে খবরও আছে। কিন্তু কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার মতো মানুষের মাথায়, আর সেই প্রশ্নগুলো কিন্তু আপনাকে ভাবাবে। কেন জানেন? পশ্চিমবঙ্গের মাটিতে 30টা সিট পাবো বা 25টা পাবো, 26টা পাবো, ভাবা বিজেপি কতটা সাংগঠনিকভাবে প্রস্তুত হয়েছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। কারণ এই ভোটের ট্রেন্ড বলছে অন্য কথা। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি গোটা দেশ জুড়ে তাদের এনডিএ জোট, অর্থাৎ ইন্ডি অ্যালায়েন্সের উল্টো দিকে এনডিএ জোট, সেই জোটের জন্য 400 পার টার্গেট রেখেছে এবং বিজেপি নিজেদের জন্য 370 প্লাস টার্গেট রেখেছে। মানে যেভাবেই হোক 370 পেতে হবে, এটা তাদের লক্ষ্য। সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে বিজেপি। প্রথম দফা নির্বাচন হয়ে গেছে, আপনারা দেখেওছেন, এবং প্রথম দফা নির্বাচনে বিজেপির পক্ষে কিন্তু হাওয়া আসছে। তবে একটা অদ্ভুত খবরও কিন্তু গোটা দেশ জুড়েই ঘুরে বেড়াচ্ছে, আর যেটা এই রাজ্যেও কিন্তু প্রযোজ্য। সেটা হচ্ছে মানুষের ভোট দিতে যাওয়ার বিমুখতা। দেখুন, এই রাজ্যে কিন্তু মানুষ দিতে গেছে, কিন্তু তবুও একটা প্রশ্ন উঠছে, মানুষ ভোট দিতে যাচ্ছে না। বিহার প্রসঙ্গে গতকাল শুনছিলাম যে বিহারের অনেকেই নাকি, যারা বিজেপি নেতৃত্ব আছে, তারা নাকি অনেকটাই লাগাম ছাড়া ব্যাপার আছে, মানে আমরা জিতে যাচ্ছি। আর সেটা কিন্তু পশ্চিমবঙ্গেও আছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, অন্তত আমার নজরে বিভিন্ন জায়গা পড়েছে, যেখানে সাংগঠনিকভাবে বিজেপি কতটা শক্তিশালী এটা নিয়ে প্রশ্ন আছে। এবারে ভোট মানুষ দেবে নরেন্দ্র মোদীকে দেখে, একদম বাস্তব কথা। কিন্তু মতদান কেন্দ্র অবধি নিয়ে যেতে হবে এক একটা বুথে যারা দায়িত্বে আছেন তাদের, অর্থাৎ তাদের দায়িত্ব থাকে সবচেয়ে বড়। বিজেপি কোথাও যেন একটু যেন লাগাম ছাড়া আছে এইসব ব্যাপারটা। কারণ লাগাম যদি ঠিকভাবে টানা হয় তাহলে কিন্তু বিজেপির বহু কর্মী তারা নেমে রাস্তায় নেমে কাজ করতো, যেটা আমার চোখে অন্তত পড়ছে না। অনেক জায়গায় দেখছি বিজেপির কর্মীরা ভালোভাবে নেমেছে, কিন্তু কিছু জায়গায় আবার আমি এটাও দেখছি যে বিজেপির কর্মীরা সেভাবে নামেনি। ওই প্রার্থীও নামছে না, আমিও নামবো না। প্রার্থী নামছে তখন নামছি, প্রার্থী নেই আমিও নেই। ওপর থেকে নেতারা এলে আমি আসছি, ওপর থেকে নেতা না এলে আমি নেই। এই একটা অদ্ভুত ব্যাপার আছে। আর তার উপরে যোগ হয়েছে সেলফি। যে যেখান থেকে পাচ্ছে, যত পাচ্ছে সেলফি তুলে দিয়ে দিচ্ছে, আমরা আছি। এগুলো কিন্তু প্রবলেম। দেখুন, আমার কিছু যায় আসে না, আবারও বলছি, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমি জানি আপনারা বলবেন যে ভোটটা হবে মোদিজিকে দেখে। বাস্তব তাই, কারণ সবাই মোদিজিকে চাইছে। দেশের মধ্যে মানুষ সবাই চেয়ে নিয়েছে যে আমরা এই জগা খিচুড়ি মার্কা কাউকে দেবো না, কারণ আমরা জানি মোদিজি আসবে, মোদিজিকে দেবো, এটা একটা ঘটনা। তাই মানুষ ভোট দেবে। আর বিধানসভায় যারা ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারা যে লোকসভায় মোদিজিকে দেবে না এটা বলতে পারা যায় না। কারণ অনেকেই বলেন যে এই রাজ্যে মমতা ঠিক আছে, ওপরে মোদি ঠিক আছে, এটা অনেকের মধ্যে আছে, আমি জানি। তা সত্ত্বেও বলছি, কারণ প্রবল গরম, প্রখর রৌদ্র, এই রৌদ্রের মধ্যে নেমে ভোট দিতে যাওয়ার অনীহা অনেকের মধ্যে আছে। দেখো, দুটো সমাজ কিন্তু এড়িয়ে যায় ভোটদানটা। এক হচ্ছে যাদের খেটে খেতে হবে, তারা ভাবে একটা দিন আমার নষ্ট হবে, যদিও ভোটদানে ছুটি থাকে, তবুও যারা দিন আনে দিন খায় তাদের কাছে একটু কষ্টকর, তাই তাদেরকে বোঝাতে হবে ভোট দিতে যেতে হবে। আর দুই হচ্ছে একদম উচ্চ শ্রেণী, যারা এসির ঘর থেকে বেরোতেই চাইবে না, যে না ভোট দিয়ে কি হবে, ও যা আছে তাই তো আছে। এই দুটো শ্রেণীকে কিন্তু টেনে নামাতে হবে। দুজনকেই দরকার, সবচেয়ে বেশি দরকার নিম্ন শ্রেণীর মানুষদের, কারণ তাদের জন্য মোদিজি অনেক কিছু করেছে, এটা বোঝাতে হবে। আর এই বোঝানোর দায়িত্ব কিন্তু বিজেপির এক একজন কর্মীকে নিতে হবে। বুথ স্তর থেকে শুরু করে একদম রাজ্য স্তর, প্রত্যেকটা কর্মীকে কিন্তু রাস্তায় নামতে হবে। বিজেপির বহু নেতা আছে, কিন্তু কর্মীর সংখ্যা যেন কমে গেছে। নরেন্দ্র মোদী নিজেকে একজন কর্মী ভাবেন, কিন্তু এই রাজ্যে অনেকেই আছে জেলা সভাপতি হয়ে ভাবে আমরা বোধহয় নরেন্দ্র মোদীর ওপরে আছি। এই মানসিকতা চেঞ্জ করতে হবে। জিতে গেছি, জিতে যাবো, লোক দিয়ে দেবে, এটা ভাবা ভুল। তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী আমার কাছে চলে আসবে, ভাবা ভুল। তৃণমূলে কোনো বিক্ষুব্ধ গোষ্ঠী বিজেপির সঙ্গে যোগ দেবে না, কারণ তারা জানে আমাকে এখনো টিকতে হবে। ভেতরে কি করবো আমার ব্যাপার, কিন্তু ওপরে আমি মিশবো না। এই সব কিছু কিন্তু থাকবে। আর সবাই লুটে পুটে খাওয়ার ধান্দায় আছে। কাজে লুটে পুটে খাওয়ার যে ধান্দায় আছে তৃণমূলের নেতারা, তারা কখনোই বিজেপির সাথ দেবে না, কারণ জানে আমি যদি লুটে পুটে খাওয়ার জায়গা ছেড়ে চলে যাই তাহলে আমার সব শেষ। দেখেছেন আপনারা,
তৃণমূল থেকে আসা বিজেপিতে অনেক এমএলএ হয়ে আবার তৃণমূলে ফিরে গেছেন। মানে ওই পোষাচ্ছিল না আর কি। ভালো জায়গায় বসা গুবড়ে পোকা দেখেছেন? গুবড়ে পোকা গোবর থেকে উঠে গিয়ে পদ্ম ফুলে বসিয়ে দিলে কি হবে? কাঁচকলা, সে আবার গোবর খেতে চলে আসবে। ঠিক এখানেও তো সেরকম, তৃণমূল থেকে গিয়ে বিজেপির একদম মানুষজন ভোট দিয়ে তাদেরকে এমএলএ করলো, টুক করে পালিয়ে গিয়ে আবার চলে গেল তৃণমূলে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কৃষ্ণ কল্যাণী থেকে শুরু করে মুকুটমণি অধিকারী, এরা সবাই বিজেপির এমএলএ। বিজেপির টিকিটে জিতে এমএলএ হয়ে লোককে ঠকিয়ে, মানে লোকের ভোট নিয়েছে ঠকিয়ে, তারা আবার তৃণমূলে চলে গেছে। এমনকি বিমান বন্দ্যোপাধ্যায় মানে স্পিকার, তিনি আবার বলেন এরা নাকি সব বিজেপিতেই আছে, আবার তারা লোকসভাতে দাঁড়িয়ে যান। যাই হোক, এটা তাদের ব্যাপার। যেটা বলছিলাম, তো এই যে ব্যাপারটা রয়েছে, এই সমস্ত নেতাগুলো ছাড়া বাকি সব কর্মী। কর্মীদের উচিত হচ্ছে ভোটের সময় সবাইকে নামানো, বোঝানো, এখন থেকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাওয়া। নরেন্দ্র মোদী যে একটা কথা বলেছিলেন যে 100 দিন আমাকে দিন, 100 দিনের জন্য আপনারা নামুন। 100 দিন চেয়েছিলেন, 100 দিন পেরিয়ে গেছে, এখন কোথাও কোথাও 30 দিন বাকি আছে। 30 দিনের মধ্যেও যদি সবাই না নামে, আবার কোথাও তো তার চেয়ে কম আছে। আমার লোকসভা যেটা, সেখানে অন্তত আজকে ধরুন 21 তারিখ আর 20 মে ভোট, 1 মাসও হাতে নেই, কিন্তু তবুও আমাদের এখানে দেওয়াল কিন্তু ফাঁকা। এই জেলায় জেলা সভাপতি হচ্ছে ক্যান্ডিডেট অরুণোদয় পাল চৌধুরী, জেলা সভাপতি। তার উপরে অমিতাভ চক্রবর্তী মাথায় হাত আছে, তার মাথার উপর সবারই হাত আছে। তা সত্ত্বেও তিনি ভেবে নিয়েছেন আমি জিতে যাচ্ছি উলুবেড়িয়া লোকসভা। তাই এখানে দেওয়াল লিখন, আমার দেওয়াল এখনো সাদা হয়ে পড়ে আছে, চুন করেছে, তাও একটা অন্য জায়গার লোকের আছে, শুধু আমার দেওয়ালটা পড়ে আছে, বাকি সব দেওয়াল মোটামুটি গায়েব হয়ে গেছে। তৃণমূল সব লিখে সাফ করে দিয়েছে। এটা একটা লাগাম ছাড়া ব্যাপার, মানে আমার জিতে যাব, ও কোনো দরকার নেই, কেউ নামলেও কি না নামলেও কি, এখানে কোনো কর্মীরাই নামছে না। বাড়ি বাড়ি গিয়ে যে প্রচার করা, সেটা নেই। আমি আমার নিজের এলাকা দেখছি, জানি না আপনার এলাকায় কি হচ্ছে। বিজেপির কর্মীরা কিন্তু নামছে না, আমার এলাকায় অন্তত দেখতে পাচ্ছি না। জেলা সভাপতি সে দাঁড়িয়েছে, একজন জেলা সভাপতি সে প্রার্থী, কিন্তু তার কর্মীরা জেলার যে মণ্ডলে যে দায়িত্বে আছে বা অন্য জায়গায় দায়িত্বে আছে, তারা যে নামবে সেটা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। ওই কোনো নেতা এলে তখন সবাই ভিড়, বাদ বাকি সময় ফাঁকা। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছানোর কথা, মোদিজি যে সমস্ত কাজ করেছে সেগুলোকে বলার কথা, এটা আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ কোথাও যেন একটা গাফিলতি রয়েছে। জিতে যাবো এরকম একটা ভাব রয়েছে, মানে এমনি লড়াই জিতে যাব। অনেক সময় অনেকে ভুলে যাচ্ছেন, স্বয়ং শ্রীকৃষ্ণ যার সঙ্গে ছিল, যার রথে শ্রীকৃষ্ণ ছিল, যাকে লড়াই লড়তেই হতো না হয়তো, সে অর্জুন কিন্তু লড়াই লড়েছিলেন। অর্জুন কিন্তু এমনি জিতে যাননি, শ্রীকৃষ্ণ সঙ্গে আছেন বলে জিতে যাব এটা হয়নি। শ্রীকৃষ্ণ তো বলতেই পারতেন যে ঠিক আছে, তোমাকে লড়তে হবে না, তুমি ঘরে বসে থাকো, আমি লড়ে নিচ্ছি। তা হয়েছে কি? মোদিজি আছে ওপরে, ঠিক আছে, কিন্তু আবার লড়াইটা লড়তে হবে না। মানুষকে এমনি ভোট দিয়ে দেবে নাকি? মানুষের কাছে যেতে হবে, বোঝাতে হবে, হ্যাঁ তোমার বিপদে পড়লে আমি আছি পাশে। বুথ অব্দি যেতে হবে, বুথে লোককে নিয়ে যেতে হবে, ভোট দান দেওয়ার জন্য নিয়ে যেতে হবে। আবার যেদিন কাউন্টিং হবে সেদিনকে বুথটাকে পাহারা দিতে হবে, মানে ইলেকশন যেখানে কাউন্টিং হচ্ছে, কাউন্টিং এজেন্ট হয়ে সেই কাউন্টিংয়ের জায়গাটাকে পাহারা দিতে হবে, যাতে গুলিয়ে না দেয়। পালিয়ে আসলে হবে না। এই সব কিছু দেখবে কে? কর্মীরা। সংগঠন এখানে কাজ করবে। সেই সংগঠন কি কাজ করছে? এই প্রশ্নটা কিন্তু আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কারণ আমি দেখছি, যা তাই বলছি। বিভিন্ন জায়গায় কিন্তু এই রিপোর্টটা আমার কাছে আসছে, দাদা সেভাবে নামছে না, সেভাবে নামছে না। কেন? জিতে যাব। শুভেন্দু অধিকারী গলা ফাটিয়ে চিৎকার করে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী এক জায়গা থেকে আরেক জায়গায় চোরকির মতো ছুটছে। এই মানুষটাকে দেখেও একটু কষ্ট হয় না? মনে হয় না যে আমাদের নামা উচিত? আমার তো মনে হয় উচিত নামা। মোদিজি এক জায়গায় সভা করে আরেক জায়গায় সভা। বেনিফিট নেওয়ার জন্য সবাই আছেন, কিন্তু লড়াই করার জন্য কেউ নেই। মাটিতে যে লড়াই লড়তে হবে সেটা কেউ ভাবছে না। দেওয়াল লিখন, আমি বারবার জোর দিই, বাংলার বুকে দেওয়াল লিখনের দাম আছে, দেওয়াল লিখনের দরকার আছে, বাড়ি বাড়ি যাওয়া দরকার আছে। তৃণমূল কায়দা করে সমস্ত লোকেদের পাঠাচ্ছে, কায়দা করে। এক তো বলে যাচ্ছে দিদি এই করেছে, দিদি ওই করেছে, আর মোদি এই করেনি। বিজেপির লোকেরা এখানে আটকে দিচ্ছে। লোকসভায় যদি একটা জিতে যায় আপনার এখান থেকে, তাহলে কি হবে? সমস্ত কাজ আটকে যাবে, আপনি যেটা পাচ্ছেন পাবেন না। এমনকি এটাও বলছে, আমাদের কাছে যে খবর আসছে, এমনকি এটাও বলে দিচ্ছে যে লোকসভায় যদি আপনি এখানে বিজেপিকে ভোট দেন, তাহলে জানবেন এরা কিন্তু আপনার ওই লক্ষ্মীর ভাণ্ডার টাকাটাও না বন্ধ করে দেয়। অর্থাৎ সব দিক থেকে ভুল বোঝাচ্ছে। তাকে কাউন্টার করার জন্য যে বিজেপির কর্মীরা রাস্তায় নামবে, নেই। স্ট্রিট কর্নার তো বাদ দিন, আমি 3-4 বছর ধরে কোনো স্ট্রিট কর্নার দেখিনি এই রাজ্যে, মানে আমার জেলাতে।
দেখিনি। তার সঙ্গে সঙ্গে এই যে এখন যে নেমে প্রচার করবে সেটাও নেই, জানি না কেন। আমি আবারও বলছি, তিনটে যেটা ভোট হয়ে গেছে প্রথম দফায়, তিনটেতে বিজেপি জিতছেই। ও কে অভিষেক ব্যানার্জি কি বললো বা মমতা ব্যানার্জি কি বলছে কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই, তিনটেতেই বিজেপি জিতবে আমার মনে হচ্ছে। এবং বাকি যে তিনটে ভোট আসছে মানে সেকেন্ড ফেজ, এতেও জিতবে বিজেপি। রায়গঞ্জটাকে আপ্রাণ চেষ্টা করছে তৃণমূল জেতার, বাকি জায়গায় জিতবে না বাদ দিন, রায়গঞ্জটা কিন্তু লড়াই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদম পড়ে আছেন মাটি কামড়ে। ভাবুন একবার, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উত্তরবঙ্গে পড়ে আছেন মাটি কামড়ে, কারণ ওখানে উত্তরবঙ্গে তার তৃণমূল কিছু নেই, জোড়া ফুল ফোটে না। বিজেপির ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে দিয়েছে, বিজেপির একজন এমএলএ তাকে দাঁড় করিয়ে দিয়েছে, কৃষ্ণ কল্যাণীকে। মানে এদের কাছে আবার ক্যান্ডিডেটও নেই, এদের কাছে ক্যান্ডিডেট সেটাও নেই। বর্ধমান আসানসোল যেটা আছে, বর্ধমান দুর্গাপুর যেটা আছে, সেখানে কাকে দাঁড় করালো? দাঁড় করিয়ে দিল সোজা একদম কীর্তি আজাদকে। আসানসোলে দেখুন শত্রুঘ্ন সিনহা বাইরে থেকে, মুর্শিদাবাদে দেখুন কোথায় ইউসুফ পাঠান। এদের কাছে প্রার্থী নেই, কিন্তু লড়াইয়ের ময়দান ছেড়ে যাচ্ছেন না মমতা ব্যানার্জি। উত্তরবঙ্গে একদম দাঁত চিপে বসে আছেন, পিসি ভাইপো দুজনেই আছে। দেখুন কে কি দুর্নীতি করেছে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু লড়াইয়ের ময়দানে কিন্তু তারা ছাড়ছে না। শত্রুর সঙ্গে এটাকে ধরে নিচ্ছে আপনারা রাজনীতির শত্রু, তো শত্রুর ভালো গুণটাও তো নিতে হবে, যে মাটি কামড়ে পড়ে আছে, প্রত্যেককে উদ্বুদ্ধ করছে। আর এদিকে শুভেন্দু অধিকারী খেটে খেটে শেষ। প্রতিটা জায়গায় এই লড়াইটা যেন মনে হয় যেন বাংলার বুকে শুধু শুভেন্দু অধিকারী লড়ছে। সুকান্ত মজুমদার কথা বাদ দিন, তিনি দাঁড়িয়েছেন, না দাঁড়িয়ে ক্রমাগত লড়ে চলেছেন কিন্তু শুভেন্দু অধিকারী, আর চরকির মতো ছুটছেন। লোকসভায় তিনি দাঁড়াননি, তবু বিজেপির প্রচুর জায়গায় কিন্তু এই গ্যাপটা রয়েছে। দেখুন আজকে রবিবার দিন, হয়তো আপনাদের সবাই সময় আছে, অনেক কিছু সময় আছে, অনেকে হয়তো অনেকভাবে দেখবেন, প্রত্যেকটা দেখবেন নিউজ চ্যানেল থেকে শুরু করে ইউটিউব চ্যানেল, সবাই গুণগান করছে, সবকিছু বলছে। হয়তো হয়তো আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি উল্টো বলছি, কারণ আমি বলছি আবার আপনাদের, আমি লড়াইটা দেখেছি কাছ থেকে, আমি জানি তৃণমূল কি করতে পারে, আমি জানি সিপিএম এর অত্যাচার কি ছিল, আমি জানি ওই যে তখন ব্যালটে ভোট পড়তো, কিভাবে যে কাউন্টিংয়ের অফিস কাউন্টিংয়ের জায়গায় কিভাবে যে গরম দেওয়া হতো, মানে কিভাবে যে মানুষকে অপদস্থ করা হতো, চিন্তা করতে পারবেন না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, বুথে যেখানে ভোট দিতে যাবে, সেখানে ওই যে যারা জল দেয় সেখান থেকে শুরু করে সব কিছু সিপিএমে থাকতো। আমি সিপিএম রাজত্বের কথা বলছি। তারা উঁকি মেরে দেখতো কে ভোট দিচ্ছে, কোথায় দিচ্ছে। অন্যান্য এজেন্টদের বলতো চুপ করে বসে থাক, বসে আছিস দেখ, চলে যা। আর যারা ভোট করাতে আসতো পোলিং অফিসাররা, তাদেরকে বলে দিত আসছেন, খাচ্ছেন, থাকুন, চলে যান। আগে হোমগার্ড হতো, মানে এইসব আমাদের বাড়ি থেকে বা আপনার বাড়ি থেকে সব ছেলে মেয়েদের গিয়ে হোমগার্ড হতো, মানে টেম্পোরারি হোমগার্ড হতো, তারা ভোটের জন্য যেত। এখন তো সিভিক ভলেন্টিয়ার আছে, তখন এসব ছিল না। এই সময় মানুষ অনেক বেকার ছেলেরা যেত, তারা যখন ফিরে আসতো, আমাদের বন্ধু বান্ধব অনেকে ছিল, ফিরে এসে বলতো আরে আমাদের বলছে খাচ্ছ খাও, চুপচাপ বসে থাকো, একদম বাইরে বেরোবে না, কি হচ্ছে দেখবে না, মাংস খাবে মাংস খাও, মদ চাইলে মদ পাবে, যা চাইবে সব পাবে, কিন্তু বাইরে বেরোবে না। বাম রাজত্ব। ভোট চলছেই তো চলছে, রাত্রিবেলা গণনা চলছে, হারিকেন নিভে যাচ্ছে, হ্যাচাক বন্ধ হয়ে যাচ্ছে, লোডশেডিং হয়ে যাচ্ছে, সব হতো। বাম রাজত্ব। তৃণমূল রাজত্ব, সেখানেও আমি দেখেছি ভোট, সেখানেও ভোটের সময় একই রকম। দেখুন কিছু মানুষকে এরা পারতো না কিছু করতে। যখন একটু সময় আছে আপনার হাতে, তো একটু শুনে নিন। যখন সিপিএম এর থেকে তৃণমূলের দিকে ট্রান্সফার হচ্ছে, মানে এনডিএ জোট যখন আছে, 2009 বলছি আমি, 2009, 2010 এরকম 11 এরকম সময় বলছি, তখন সিপিএম এর ক্যাডারদের আটকাতে হতো, তারা পারতো না। আমি আমার এলাকার কথা বলছি, আটকে দিতাম আমরা, কারণ আমরা শক্তিশালী ছিলাম, আটকে দিতাম। পরে তৃণমূল যখন ক্ষমতায় এলো, তখনও কিন্তু একই জিনিস চলেছে, অর্থাৎ প্রথমেই হুজ্জুতি করা, ভোট দিতে এই করবেন না, ওই করবেন না, সেই করবেন না, ভোট দিতে গেলে আগে বুথ জ্যাম করা দেওয়া, বুথ জ্যাম করা, এসবগুলো ছিল। তবে হ্যাঁ, এখানে ছাপ্পা ভোট খুব একটা করে না কেউ, কারণ এখানে সবাই মোটামুটি শক্তিশালী, এখানে কেউ কাউকে ছেড়ে দিই না আমরা, তাই এটা হয় না। আবার নির্দিষ্ট জায়গায় গিয়ে সেখানে ছাপ্পা ভোট হয়, দুটো বুথ এমন আছে যেখানে ছাপ্পা ভোট হয়, চারটে বুথ এমন আছে যেখানে ছাপ্পা ভোট হয়, মানে এই ভোট হয়ে যাচ্ছে, এইগুলোকে আটকাতে হয়। এবার কাউন্টিংয়ে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা বলছি আমি আপনাদের, সিপিএম এর সময় যেরকম আমরা থ্রেট খেয়েছি, চোখ দিয়ে দেখেছে, চোখ রাঙিয়েছে, তৃণমূলের রাজত্ব তাই। বাইরে বেরোলে বুঝে নেবো, প্রচুর ছেলে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে,
আর বোম ফাটছে, মুহুর্মুহু বোম ফাটবে ধুম ধুম করে। তার মধ্যে টেম্পারমেন্ট রাখতে হবে। জানি যারা 2021-এর লড়াই দেখেছেন তারা জানেন কি হয়। তাই এই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু লাগবে কর্মীদের। আর লোককে না ভোট দেওয়াতে নিয়ে যেতে হয়। আমি আমার অভিজ্ঞতা আবারও বলছি, আমি যেহেতু বলছি না আমি একদম মাটি থেকে উঠে এসেছি, একদম গ্রাউন্ড লেভেলে কি লড়াই হয় আমি জানি। বাড়ি বাড়ি গিয়ে আমরা বোঝাতাম আপনাকে যেতে হবে। আরে যায়নি কেন, খবর আসতো আমাদের কাছে, আরে চলো 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 তোমাদের পাড়া থেকে অমুক লোক আসেনি। এইগুলো খেয়াল করতে হবে। আর কর্মী ছাড়া এগুলো খেয়াল করা যায় না। পুরো লিস্ট দেখে দেখে একজন দেখে বলে দেবে এতজন আছে, যে জল দিতে যায় বা ধরুন রিলিফার আছে সে গিয়ে জেনে নিল এতগুলো ভোট পড়েনি। অর্থাৎ বুথের যে এজেন্ট সে বুথের প্রত্যেককে চিনবে, সে চিনলে বলে দেবে অমুক লোক ভোট দিতে আসেনি, তার কাছে চলে যাও। ক্যাম্পে দূর থেকে বসে খেয়াল করতে হয় কে আসছে, কতজন আসছে না আসছে, না এলে তাদের কাছে পৌঁছতে হবে যে চলুন চলুন। বয়স্ক মা বাবা থাকলে, বয়স্ক কেউ আছে তাদেরকে নিয়ে যেতে হবে। এখন তো গাড়িতে কোনো ঝান্ডা লাগাতে দেয় না, ঝান্ডা না লাগিয়ে এমনি গাড়ি নিয়ে গিয়ে তাকে নিয়ে যাওয়া, এগুলো করতে হবে। না করলে হবে না। সিপিএম করবে, কংগ্রেস করবে, তৃণমূলও করবে, বিজেপিরও করার দরকার আছে। ওভার কনফিডেন্স ভালো নয়। আমি আবারও বলছি, হয়তো আমার কথা অনেকের খারাপ লাগবে, হয়তো খারাপ ভাববেন যে কি নেগেটিভ কথা বলছে। আমি নেগেটিভ বলিনি, আমার বলার উদ্দেশ্য কি আপনারা বুঝে নিন। দেখুন, বহু ঝড়ঝাপটা দেখা আমার চোখ। আমি আবারও বলছি, অনেক জায়গায় আমি দেখছি যেখানে দেখছি ওভার কনফিডেন্স এসে গেছে, যেন আমরা জিতে গেছি, জিতে যাব, কিচ্ছু করতে হবে না, এমনি জিতে যাব। দেখুন, এটা যদি হতো তাহলে অমিত শাহ মোদিজি ছুটতো না, তারা ছুটছে, ভোট করাতেই হবে। এই রাজ্যে আবারও বলছি, শুভেন্দু অধিকারীকে দেখুন, ওই মানুষটাকে দেখে একটু শিক্ষা নিন। কোথায় মেদিনীপুর, কোথায় যেতে হচ্ছে একদম শিলিগুড়ি, দার্জিলিং, কোথায় যাচ্ছে না মানুষটা, পোপো পোপো করে দৌড়চ্ছে সকালবেলা থেকে রাত্রিবেলা অব্দি, খালি দেখছি দৌড়চ্ছে, এখানে মিটিং ওখানে মিটিং, সেখানে মিটিং ওখানে মিটিং। মানুষটা ভালো আছে কি খারাপ আছে আমরা কেউ খোঁজ নিই না, আমরা তার বক্তব্য শুনি। আজকে গরম গরম দিল, আর লোকটা যে এই গরমের মধ্যে খেটে চলেছে এটা আমরা কেউ ভাবি না। মানুষটা খাটছে, কিসের জন্য খাটছে? যদি মনে হতো, দেখুন খুব আমি একটা খুব তেতো কথা বলছি, যদি মনে হয় যে আমারটাই বেশি, আমাকে কিছু হতে হবে, আমার জায়গায় থাকবো, তাহলে না ছুটেও করা যায়, না ছুটেও করা যায়। হ্যাঁ আসছি, যাচ্ছি, দেখছি, আমার একটু দল আছে, আমি একটু পরে যাচ্ছি। মানুষটা তা করছে না, লোক কম সেখানেও পৌঁছাচ্ছে, লোক বেশি সেখানেও পৌঁছাচ্ছে। আর এটার দরকার আছে, প্রতিটা জায়গায় এটা দরকার আছে। স্ট্রিট কর্নার খুব দরকার, খুব দরকার। দেয়াল লিখন খুব দরকার, বাড়ি বাড়ি যাওয়া, ইমিডিয়েট বাড়ি বাড়ি যাওয়া দরকার আছে। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানো, আর ভোটের দিন নিয়ে যাওয়া, আর কাউন্টিংয়ের দিন বুথ কামড়ে মাটি কামড়ে পড়ে থাকা, যা হয় হয়ে যাবে। লড়াইয়ে লড়তে হবে, ছেড়ে যাব না। আর বাইরে নেতৃত্ব সেরকম থাকা উচিত যে আমার কোনো কর্মীর গায়ে হাত পড়বে না, কর্মীকে কিছু করলে আমি বুঝে নেব, এটা দরকার আছে। তবেই না সে নেতা। একটা কর্মীর গায়ে হাত পড়লে পারে ছাড়া নেই, এই মানসিকতা না থাকলে নেতা কি? নেতা সেই হয় যা যে কর্মীর হৃদয় জয় করে। পদাধিকারী নেতা হলাম, গলায় পাট্টা দিয়ে ঘুরে বেড়ালাম, নেতা নয়। সেলফি দিয়ে মানে সেলফি তুলছি বড় নেতার সঙ্গে, আমি আছি মোদির পাশে, আমি আছি অমুকের পাশে, এর 5 পয়সা ভ্যালু নেই। আজকে পদে আছেন, কালকে পদ থেকে চলে যাবে, কেউ চিনবে না। আজ সায়ন্তন বসুর নাম অনেকে জানেই না, একদিন সায়ন্তন বসু কত অহংকার করতো, আমাকে চেনে কি করে, আমি এই আমি সেই, আজকে কাঁচকলা। এটাই বাস্তব সত্যি। ওই রকম ভাবে নেতা হয়ে লাভ নেই, কর্মীর মন জয় করুন। দিলীপ ঘোষ পদে থাকলেও কি না থাকলেও কি, তবু দিলীপ ঘোষকে লোকে চেনে, চেনে না? দেখবেন দিলীপ ঘোষের জন্য কত লোক বলে। আচ্ছা বলুন তো সায়ন্তন বসুর নামে কে বলে? বহু এরকম নেতা আছে যাদের হয়ে কিছু লোক কাছে থেকে গেছে। দুধ কুমার মন্ডল কে? আজও আমি চিৎকার করে বলি দুধ কুমার মন্ডল। অভিজিৎ দাস ববি, যার কথা আমি বলেছিলাম, সবাই বলে ববি হলে কি হবে, ববি খেয়ে খায় না মাথায় মাকে। আমি বললাম ববি ঠিক লোক। কেন? সংগঠন ছিল, মানুষের জন্য কাজ করেছে, কর্মীদের বুকে থাকে, কর্মীদের জন্য প্রাণ দিয়ে দেয়, লড়াই লড়ে নেয়, তবেই তো নেতা। কর্মীরা মার খাচ্ছে আর আমার শরীর খারাপ হচ্ছে বলে ঘরে বন্ধ করে দিলাম, ফোন বন্ধ করে, পরে জানালাম কি বলে করোনা হয়েছে। এইরকম নেতা জেলা সভাপতি থাকাচ্ছে না থাকা ভালো, বিভিন্ন জায়গায় আমরা শুনেওছি। 2021-এর পরে কারোর করোনা হয়ে গেছিল, ঘরে শুয়েছিল চুপচাপ, সে আবার রাজ্য নেতাও হয়ে গেছে। এইগুলো নেতা হলে মুশকিল আছে, তাই ভাবতে হবে।
এখন ভোটের সময়, মানুষ ভোট দেবে, কিন্তু বিজেপির কর্মীকে রাস্তায় নামতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, অনেকের হয়তো আঁতে ঘাও লেগে যাবে, ভাববে কী সব বলছে রে বাবা, ওরকম বসে অনেক কিছু বলা যায়, ডায়লগ মারবে, কিন্তু এটাই সত্যি। আজ না বুঝলে কাল কেউ বোঝার জন্য থাকবে না। আজ আপনি বুঝুন, আমার কি যায় আসে? কেউ বলবে আরে তো হেরে গেল, কি হবে রে? আগেও বলেছে, কি হয়েছে? তোকে দেখে নেবো, তোকে মেরে দেবো, সব বেকার শুনি। আমি এক কান দিয়ে শুনি আর কান দিয়ে বের করে দিই। মারার যায় সে বলবে না, সে বলবেই না আমি তোকে মেরে দেবো, দেখে নেবো। ওই হুমকি ধমকানো চমকানো প্রচুর খেয়েছি জীবনে। তৃণমূল নেতা থেকে শুরু করে সিপিএম এর নেতা সবাই আমাকে হুমকি ধমকি চমকানি দিয়েছে। তাই ফোনের ওপর থেকে কে পরে ফোন করে বলছে হুমকি দিচ্ছে, আমি আজকে পরোয়া করি না। অনেকেই বলেছে গাড়োতে পুড়ে দেবো, কাঁচকলা গাড়োতে ঢুকেওছি, বেরিয়ে এসছি, আমার কিছু যাবে আসবে না। যাবে আসবে আপনাদের। গলায় পাট্টা দিয়ে ঘোরানো অনেক লোককে একুশে দেখেছি, তারপর পাট্টা খুলে ঘরে রেখে দিয়েছিল, এখন আবার বেরিয়েছে। নামুন, ভোট করাতে হবে। বাংলার মাটি ওরকম ভাববেন না যে হয়ে যাবে। কি সব নেতা ভগবান জানে, ভাবছেন হয়ে যাবে? অত সোজা যে হয়ে যাবে? এটার নাম তৃণমূল কংগ্রেস। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই বুঝিয়ে দেবে। ছাড়বে নাকি? ভোট দিতে যেতে দেবে? এখনই ধমকানি চমকানি চলছে, এই পাড়ায় ভোট থেকে বেরোবি না, তুই না গেলে ভাববো বিজেপিকে, তুই না গেলে ভাববো তৃণমূল ভোট পড়েছে, তুই গেলে বিজেপিতে পড়বে। এই ধমকানিও চলছে। খোঁজ নিন, আমি মিথ্যে বললে দেখবেন মিলে যাবে। আর কিছু বলার নেই, অনেক বকে ফেলেছি, অনেকক্ষণ সহ্য করে নিয়েছেন আমাকে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মতো মানুষকে আপনি সহ্য করছেন মানে অনেকখানি। যে কজনই দেখেছেন, যদি মনে আমার কথাটা গ্রহণযোগ্য, তাহলে কমেন্টস করে বলবেন যে হ্যাঁ এটা ঠিক বলেছেন আপনি রুদ্রবাবু। আর যদি বলেন ভুল বলেছেন, সেটাও বলবেন হ্যাঁ ভুল বলছেন, ভাই তুই ভুল বলছিস। আমাকে গালাগালি দেয় দেখি, দিয়ে দেবেন। শুধু মা বাপ তুলে দেবেন না, কারণ আমি আবারও বলছি, রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার প্রয়াস করি। মা তুলে দিলে মটকা খটকে যায়, মটকা খটকে গেলে আমি বাজে হয়ে যাই, তো সেখানে করবেন না। বাকি আপনারা যা কমেন্টস আছে করতে পারেন, বলতেই পারেন। আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন। শেয়ার করলে অনেকে জানবে যে কেউ একজন বলেছে। অনেক বিজেপির নেতাদের বা কর্মীদের মনের কথা আমি বলে দিলাম। বিভিন্ন জায়গায় এরকম অবস্থা আছে, বিজেপির বহু সমর্থক আমাকে ফোন করছে বিভিন্ন জায়গায়, দাদা এখানে এটা হচ্ছে না, দাদা আপনি বলছেন জিতবে, কি করে জিতবে? 21-এর আগেও এরকম শুনতাম আমি, তখন ভাবতাম না না হয়তো ঠিক হয়ে যাবে, তখন বুঝেছিলাম ভুল করেছি, তখনও বলা উচিত ছিল, তখন আমি বলিই নি এসব কথা। আমি জানি সত্যি সত্যি হয়ে যাবে। বিজেপির যেসব নেতাদের দেখতাম গলায় পাট্টা ফাট্টা দিয়ে যা ডায়লগ ফায়লগ মারতো, ছেঁটে দেবো, নামিয়ে দেবো, উঠিয়ে দেবো, সব ফুস। এখন বুঝি সেদিন বলা উচিত ছিল, তাই আজকে আমি বললাম। না বললে একটা ভালো স্তুতিবাক্য করেও আমার ভিডিও অনেক চলবে, বললে চলবে না আমি জানি, অনেকে নেবেন না, অনেকে লিখে দেবেন এ বহুত পাকামো করছে, নেবেন না। কিন্তু এটা না বলে যদি বলতাম জিতছেই, কিচ্ছু করার নেই, কেউ না নামবে জিতে যাবে, অনেকে খুশি হতো, ঠিক বলেছে। কিন্তু কড়া কথা বললাম, কুইনাইনের মতো তো, কিন্তু ম্যালেরিয়া সারবে। যদি বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলেন, যদি মনে হয় এই চ্যানেলটা এইসব দেখার পরে মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা যাবে, তাহলে সাবস্ক্রাইব করবে, না হলে করবেন না। কারণ এখানে সাবস্ক্রাইব করলে আমার আপনজন হয়, আপনজন হয়ে তারপর যাবেন। যাই হোক, এখনকার মতো আসি, দেখাবো এরপরে রুদ্রবার্তায়, দেখি এতে কতজন দেখেন আপনারা। এরপরে অন্য কোনো প্রতিবেদন করবো যেটা হয় ঠিক করার জন্য, হয়তো গাড্ডালিকা প্রবাহে আমিও গা ভাসিয়ে দেবো। ভালো থাকুন, নমস্কার বন্ধু বান্ধব, ভারত মাতা জয় হোক, জয়।